আজ পহেলা মে, মহান মে দিবস। মেহনতি মানুষের, শ্রমিকদের জন্য এটি একটি বিশেষ দিন, অধিকার আদায়ের দিন। মালিক শ্রমিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই স্লোগানটি নিয়ে সারা দেশে দিবসটি পালিত হচ্ছে। মেহনতি মানুষের জয় হোক, এই প্রত্যাশা নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। থিয়েটার সমাজের দর্পণ। এই থিয়েটারের মাধ্যমে সমাজের নানান অসঙ্গতি এবং নানান সমসাময়িক অবস্থাগুলো তুলে ধরা যায়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে পিছিয়ে না রেখে তাদের গুণাবলীকে তুলে ধরে থিয়েটার করা হচ্ছে, শিল্প তৈরি করা হচ্ছে। ডিসেবিলিটি থিয়েটার নিয়ে আমাদের আজকের আলোচনা। অতিথি হিসেবে আমরা পেয়েছি আমাদের সাথে ব্রিটিশ কাউন্সিলের আর্টিস্ট প্রোগ্রাম ম্যানেজার সৌরদীপ দাশগুপ্ত। এরপরে আছেন নির্দেশক ও চলচ্চিত্র প্রযোজক এশা ইউসুফ, এবং এরপরে আমাদের সাথে আছেন নির্দেশক সুন্দরম সংগঠনের ফ্যাসিলিটেটর রফিকুল ইসলাম। শুভ সন্ধ্যা এবং স্বাগত জানাই আজকের আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, শিল্পে সুন্দরের সন্ধান, এই বিষয়টি নিয়ে আলোচনার পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি একই সাথে ইউটিউব থেকেও দেখতে পাচ্ছেন, এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আলোচনায় চলে যাব। শুরুতে এশা ইউসুফ, আমরা জানি যে 26-27 এপ্রিল মানে প্রথম আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব ঢাকা থিয়েটার এবং ব্রিটিশ কাউন্সিল মিলে উৎসবটি আয়োজন করেছে। আমরা একটু বিস্তারিত জেনে নিতে চাই শুরুতেই। আসলে আমাদের এই জার্নিটা তো শুরু হয়েছে প্রায় ধরেন 2012, সো অলমোস্ট 12 বছর হয়ে যাচ্ছে। 2012-এ ঢাকা থিয়েটার প্রথম আমরা লন্ডনে যাই। লন্ডনে তখন অলিম্পিক্স হচ্ছিল, সো অলিম্পিক্সের জন্য লন্ডনের গ্লোব থিয়েটার ওরা একটা শেক্সপিয়ার অলিম্পিক্স করে, যেটাতে শেক্সপিয়ারের 37 প্লেস ফ্রম 37 ডিফারেন্ট কান্ট্রিজ এবং 37টা ভাষায়। তো ওখানে হচ্ছে প্রথম আমরা গিয়ে এক্সপোজড হই, কারণ এর আগে তো আসলে এরকমভাবে থিয়েটার এতটা এক্সপোজার ছিল না। সো ওখানে গিয়ে যেটাতে আমরা এক্সপোজড হই সেটা হচ্ছে ইশারা ভাষায় থিয়েটার। আমরা ওখানে দেখেছিলাম একটা শেক্সপিয়ারের নাটক ছিল যেটা হচ্ছে পুরাটাই ইশারা ভাষায়, এবং এমনি ডায়ালগও ছিল কিন্তু ইশারা ভাষাও ছিল। তো তারপর যখন আমরা ফিরে আসি, আমাদের সাথে ব্রিটিশ কাউন্সিলের একটা কথা হয়। তো তখন আমাদের ঢাকা থিয়েটারের প্রধান এবং আমার বাবা নাসরুদ্দিন ইউসুফ, উনি ব্রিটিশ কাউন্সিলে আই থিঙ্ক তখন ঈশিতা আপু ছিল, ঈশিতা আজাদ। ঈশিতা আপুর সাথে একটা ডায়ালগ হয় যে ওনারা বলে আমাদেরকে আরেকটা শেক্সপিয়ার করতে। তো তখন ঢাকা থিয়েটার থেকে প্রস্তাব যায় যে হোয়াট ইফ আমরা ডিসেবল যারা তাদেরকে নিয়ে থিয়েটারটা করি। তো এটা যখন করতে যাচ্ছি তখন আমরা রিয়েলাইজ করলাম যে আমরা আসলে জানি না কিভাবে করে। তো তখন ব্রিটিশ কাউন্সিল কেম টুগেদার উইথ আস। আসার পরে আমরা জেনি সিলিকে পাই থ্রু ব্রিটিশ কাউন্সিল। অ্যান্ড জেনি, আমি বলবো যে জেনি সিলি অ্যান্ড জেনি ড্রেপার, ওরা দুইজন। কারণ জেনি হচ্ছে আর্টিস্টিক ডিরেক্টর গ্রে আই থিয়েটার, ওরা হচ্ছে একটা ডিসেবিলিটি থিয়েটার কোম্পানি ইন লন্ডন। পরে আমি গিয়ে ওনাদের সাথে ট্রেন করি, রফিকও গেছে ওখানে। জেনি অ্যান্ড হার কোম্পানি ওরা আমাদেরকে পুরোপুরিভাবে ট্রেন করে, এবং অলমোস্ট 3 ইয়ার্স রেগুলারলি ও বাংলাদেশে আসে, আমাদেরকে মাস দেড়েক করে ট্রেনিং করায়, আবার চলে যায়, আবার আসে। মানে ইট ওয়াজ জাস্ট হেক্টিক। ফাইনালি আমরা 2016-এ প্রথম আমাদের রোমিও জুলিয়েট, ডিফারেন্ট রোমিও জুলিয়েট সেটার নাম আমরা দিয়েছিলাম, সেটা আমরা করি, এবং সেটাতে অলমোস্ট অল কাস্ট হচ্ছে ডিসেবল ছিল। সো ইদার ফিজিক্যালি ডিসেবল, নাহলে হিয়ারিং এম্পায়ারমেন্ট, নাহলে ভিজুয়াল এম্পায়ারমেন্ট। তো এই প্রথম আমরা হচ্ছে বাংলাদেশে একটা প্রোডাকশন করি, ঢাকা থিয়েটার অ্যান্ড ব্রিটিশ কাউন্সিল একসাথে। অ্যান্ড দেন ওই জার্নিটা কন্টিনিউ করে। অ্যান্ড অফকোর্স আই হ্যাভ টু মেনশন দিস, যে ব্রিটিশ কাউন্সিল সাপোর্টেড আস থ্রু কোভিডের সময়। ব্রিটিশ কাউন্সিল অন্য সব দেশেও যদি তারা কিছুদিনের জন্য হয়তো বন্ধ করে দিয়েছিল, কিছুদিনের জন্য অফ করে দিয়েছিল, বাংলাদেশ একমাত্র জায়গা, এবং আমাদের সাথে যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটাই একমাত্র প্রজেক্ট যেটা অ্যাকচুয়ালি থ্রু কোভিড ওনারা আমাদেরকে একদমই সাপোর্ট করে গেছে। এবং লাস্ট 3 ইয়ার্সে আমি বলবো যে এই যেহেতু আমরা একটা সিদ্ধান্তে আসি যে আমরা একটা উৎসব করব, এবং উৎসব অবভিয়াসলি বড় ব্যাপার। আমাদের সাথে যেহেতু ব্রিটিশ কাউন্সিলের সৌরদীপ রয়েছে, আমি সৌরদীপের কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে ব্রিটিশ কাউন্সিল কিভাবে সাপোর্ট গুলো অ্যারেঞ্জ করছে। আচ্ছা, তো আমি একটু এশাপুর কথার থেকে আসি, যে যখন 2013 সালে, সেই সময়টাতে আবার আমাদের একটা প্রজেক্ট ছিল শেক্সপিয়ার লিভস নামে। শেক্সপিয়ারের 400তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তখন ওয়ার্ল্ড ওয়াইড ব্রিটিশ কাউন্সিলে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম রান হচ্ছিল।
এবং আমাদের জন্য মনে হয় ওটা একেবারে পারফেক্ট একটা টাইম ছিল যে ডিসেবিলিটি থিয়েটারটাকে বাংলাদেশে ইন্টিগ্রেট করার জন্য, যে আমরা একদিকে শেক্সপিয়ার নিয়ে কাজ করছি, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে কাজ করছি, এবং একটা ওই প্রজেক্টের আন্ডারে, শেক্সপিয়ার লিভসের আন্ডারে। এবং সে সময়টাতেই যখন আমরা দেখলাম যে আসলে বাংলাদেশে তো যদি আমি ডিসেবিলিটি থিয়েটারের কথা বলি, সেই সময় কনসেপ্টটা নন এক্সিস্টেন্ট একটা ব্যাপার। আগে কিছু থিয়েটারে প্রতিবন্ধী মানুষজনকে কিছু কিছু জায়গাতে ইনক্লুড করা হয়েছে, কিন্তু মেইন স্ট্রিমিংয়ের জায়গাটা একেবারেই তখনও হয়নি। তখন ঢাকা থিয়েটার ব্রিটিশ কাউন্সিল আমরা সবাই একসাথে মিলে কাজটাকে শুরু করি। এসা আপু বলছিলেন যে জেনি সিলির কথা, জেনি ড্রেপারের কথা, জেনিকে নিয়ে আসা হলো। তখন আমি নিজেও জেনির কাছ থেকেই ট্রেন্ড হওয়া। তো সেই সময়টাতে আমরা যেটা করলাম যে রোমিও জুলিয়েটটা করার পরে তখন আমরা দেখলাম যে ওটার যে রিয়াকশনটা ছিল, পাবলিক রেসপন্স যেটা ছিল, যে খুবই পজিটিভ, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দিকে দৃষ্টিভঙ্গিটা যে এমপ্যাথেটিক ওয়েতে হচ্ছিল, রিফ্লেকশনটা আমরা পাচ্ছিলাম, এই পরিবর্তনটা। এবং তখন আমরা চিন্তা করলাম এই জিনিসটাকে আরও সামনে কিভাবে নেওয়া যায়। তখন আবারও একইভাবে যে আমরা এসে বসলাম, ঢাকা থিয়েটারের সাথে কথা বলতে বসলাম যে কিভাবে জিনিসটাকে সামনে নেওয়া যায়। তারই ফলশ্রুতিতে 2019 সালে আমরা ডেয়ার নামে একটা প্রজেক্ট লঞ্চ করি। আগে যেরকম আমাদের একটা প্রোডাকশনের জন্য আমরা কাজ করেছি, আমাদের অ্যাম্বিশনটা বেড়ে যায়, আমাদের মনে হয় যে আমরা আরও কাজ করতে পারবো, এবং আমাদের মনে হলো যে যদি আসলেই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে কাজ করতে চাই, এটাকে শুধুমাত্র ডিসেবিলিটি থিয়েটার না রেখে কীভাবে ইনক্লুসিভ থিয়েটারে কনভার্ট করা যায়। প্রতিবন্ধী ব্যক্তিরাও কাজ করবে, থিয়েটার শিল্পীরাও কাজ করবে, আদারওয়াইজ আমি ইনক্লুসিভ সোসাইটিটাকে ভাবতে পারবো না। এবং সেভাবে 2019 সম্মিলনটা করে আমরা 8টা বিভাগে যাওয়া শুরু করি। 8টা বিভাগে বিভিন্ন থিয়েটার অর্গানাইজেশন, তাদের সাথে এক করি, বিভিন্ন প্রতিবন্ধী অর্গানাইজেশন। কারণ যেটা হয়েছে আমরা দেখেছি যে আমাদের রোমিও জুলিয়েটের জার্নির শুরু থেকেই যে প্রতিবন্ধী ব্যক্তিরা একদিকে তো শিক্ষার দিকটাতেও তারা দেখা যাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে না, আমাদের সামাজিক অবকাঠামোর দিক থেকে ভাবলে যে তারা আসলে অনেকটাই পিছিয়ে আছে। এটা আমাদেরই ব্যর্থতা যে আমরা জিনিসটাকে এনশিওর করতে পারিনি। তো সেখান থেকে আমাদের মনে হলো যে কিভাবে আমরা জিনিসটাকে এক করে সামনে এগিয়ে যেতে পারি। এবং তখনই 8টা বিভাগে আমরা ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করলাম। এবং যেটা হলো যে 2019-এর শেষ দিকে কাজটা শুরু করে 2020 আসতে আসতেই তখন কোভিডে আমরা আটকা পড়ে গেলাম। এবং এই জিনিসটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি যে আমরা ওই প্রথম দিককার ট্রেনিংয়ের পর যখন কোভিডে সব বন্ধ হয়ে গেল, ব্রিটিশ কাউন্সিল 100-র উপরে দেশে আর্টসের অ্যাক্টিভিটি চালায়, সব কিছু বন্ধ, শুধুমাত্র এই ডেয়ার প্রজেক্টটা তখন ক্লিয়ারেন্সটা দেওয়া হলো যে কিভাবে আমরা সোশ্যালি ডিস্ট্যান্ট একটা থিয়েটার মেথড তৈরি করে। তখন আমরা সবাই একসাথে বসে এই সময় মানে কিভাবে দূরত্ব মেনটেন করে থিয়েটার করা যায়, এই অনেক ধরনের সিকিউরিটি প্রোটোকলস ফলো করে টোরে, আমাদের তো প্রোটোকল অনেক আছে, তো সেগুলো ফলো করেও কিভাবে কাজটাকে কন্টিনিউ করা যায়। তো আমি এটার জন্য একদিক থেকে যে গ্লোবাল টিমের কাছে তো কৃতজ্ঞ যে তারা আমাদের মধ্যে সেই পোটেনশিয়ালটা দেখেছে করার জন্য, এবং অবভিয়াসলি সব থেকে বড় কৃতিত্বটা আসলে আমাদের যারা পার্টিসিপেন্ট, যে এরা যে ডেডিকেশনটা দেখিয়েছে থিয়েটারের প্রতি, আর্টের প্রতি, সেখান থেকে আমরা আসলে কাজগুলি এগিয়ে করতে পেরেছি। আমরা ধাপে ধাপে শুনবো। আমি রফিকুল ইসলাম আপনার কাছ থেকে একটু শুনি যে এবারের উৎসবে আসলে কতগুলো নাটক এবং কি কি নাটকের নাম ছিল, আমরা একটু এই বিষয়গুলো একটু জেনে নিই। এই উৎসবে আমাদের নাটক টোটাল হয়েছে 10টা। এর মধ্যে ভারত থেকে আসছে একটা, আর বাংলাদেশের 8টা বিভাগের 8টা, আর সম্মিলিত 8টা বিভাগ থেকে পার্টিসিপেন্ট নিয়ে 2023 সালে আমরা একটা প্রোডাকশন করেছিলাম, সেটা হচ্ছে নৈশব্দ 71, সেই নাটকটা একটা। এ হচ্ছে মোট 10টা। ঢাকার যে নাটকটা হচ্ছে সেটার নাম হচ্ছে কেন্দ্র বরাবর পৃথিবীটির নাম সুড়ঙ্গ, এটা হচ্ছে ঢাকার নামটা, সুড়ঙ্গটির নাম পৃথিবী। আর চট্টগ্রামের প্রোডাকশনের নামটা হচ্ছে স্বপ্নকাহন, এটা শেক্সপিয়ারের একটি গল্প অবলম্বনে করা হয়েছে। আর খুলনার যে নাটকটা হচ্ছে সেটা হচ্ছে অতঃপর করিম বাওয়ালি, ওই নাটকটির নাম। বরিশালের নাটকটি হচ্ছে সার্কাস সার্কাস। সিলেটের প্রোডাকশনটির নাম হচ্ছে সঙ্গতি। রাজশাহীর প্রোডাকশনটির নাম হচ্ছে পৃত্তিগণ। রংপুরের প্রোডাকশনটির নাম হচ্ছে ত্রিবেণী। এই তো মোটামুটি। ময়মনসিংহের প্রোডাকশন হচ্ছে কাজল রেখা। এই হচ্ছে আমাদের 8টি প্রোডাকশন, 8টা বিভাগ থেকে 8 জন ডিরেক্টর ডিরেকশন দিয়েছে। আমরা পোস্টারগুলো এখানে দেখতে পাচ্ছি। জি জি জি। যে কেন্দ্র বরাবর সুড়ঙ্গটির নাম পৃথিবী, এই প্রোডাকশনটার এশা ইউসুফ এবং আপনারা জি জি আপনারা একটু এই গল্পটা যদি আমরা একটু সংক্ষেপে একটু শুনতে চাই। এটা কোনো গল্প, ইটস মানে ভেরি পোস্ট মডার্ন স্টেটমেন্ট থিয়েটার। এটা অ্যাকচুয়ালি কোনো গল্প অথবা কোনো চরিত্রর উপরে নির্ভর করে না, এটা একটা বক্তব্য রাখে অথবা কিছু প্রশ্ন করা। আমরা আসলে যেহেতু রফিক অথবা আমি, ইভেন আমি বলবো সৌরদীপ, মানে আমরা তো আসলে অনেক দিন ধরে এই এটাতে কাজ করছি এবং আমরা কিন্তু খুব স্লো প্রগ্রেস দেখতেছি ইন দ্য সোসাইটি। হ্যাঁ,
তো আপনি যদি আসলে দেখেন মানে তাহলে মোস্ট অফ আমাদের যদি সরকারি যদি আপনি অফিসেসগুলো দেখেন, ইভেন হসপিটালস, ব্যাংকস, হাতে গুনে বলতে পারবেন কয়টাতে হুইল চেয়ার অ্যাক্সেসিবল, কয়টাতে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার রাখে। মানে প্রত্যেকটা ব্যাংকে তো অ্যাটলিস্ট হেড অফিসে তো রাখা উচিত আমি মনে করি, যে যে একজন ডেফ পারসন যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবে উনি কিভাবে খুলবে, মানে কারোর সাথে তো ওনার কথা বলতে পারতে হবে। সো একজন হুইল চেয়ার ইউজার কিভাবে যাবে একটা সরকারি অফিসে, কিভাবে যাবে যদি সেখানে শুধু স্টেয়ার্স থাকে, সেখানে যদি কোনো র্যাম্প না থাকে। সো আজকে ধরেন আমাদের ন্যাশনাল থিয়েটার শিল্পকলা 2016-তে এসে, রাইট না 16-তে এসে যখন আমরা শেক্সপিয়ার করছি, শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটটা করছি, তখন এসে ওনারা একটা র্যাম্প, মানে সেটা একটা কাঠের র্যাম্প, খুবই ঘুরে অনেক ব্যাক স্টেজের ওদিক দিয়ে এসে ঘুরে একটা দিক দিয়ে এসে তারপরে সেটা অডিটোরিয়ামে অডিয়েন্সে আমাদের রাষ্ট্রীয় কাঠামোতেই এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে কোনো কিছুতে গণ্য করা হচ্ছে না। স্কুল বলেন, রাস্তা বলেন, ফুটপাথ বলেন, এনিথিং দ্যাট উই টক অ্যাবাউট, ইভেন বাস যেটা পাবলিক ট্রান্সপোর্ট, আমরা কোনো কিছুতেই ডিসএবল কমিউনিটিকে মাথায় রেখে আমরা কোনো কাজ আসলে করি না, অথবা আমরা কোনো কিছু বানাই না। হ্যাঁ, তো কারণ আমরা প্রথমেই মনে করে ফেলি, যেটা আমাদের আসলে কন্ডিশনিং, যে ওদেরকে তো পড়ায় লাভ নাই, ওদেরকে দেখায় লাভ নাই, ওদেরকে করতে বলে লাভ নেই, ও তো পারবে না। সো একটা নেগেটিভিটির ভিতর দিয়ে যে সারাটাক্ষণ একটা হিউজ কমিউনিটি অফ পিপল সারাটাক্ষণ যাচ্ছে, এটা তো একটা আসলে আমরা কিন্তু গত 11-12 বছরে দেখতে দেখতে কিন্তু আমাদের কিন্তু একটা রিয়াকশন হয় এখন। সো ওই রিয়াকশনটার ফলই হচ্ছে এই মানে অ্যাটলিস্ট আমার আর রফিকের নাটকটা, আমরা কিছু প্রশ্ন, কিছু বক্তব্য প্রেজেন্ট করার চেষ্টা করেছি আর কি। 11-12 বছরের এই ফল হচ্ছে আমাদের এই প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র, সরি আন্তর্জাতিক প্রতিবন্ধী যে শিল্পোৎসবটা হলো 11-12 বছরের। তার মানে আপনারা পেছন থেকে অনেক দিন ধরে কাজ করছেন, এটার আমরা প্রতিফলন কেবলমাত্র দেখতে পেলাম। আমরা অভিভাবকদের আসলে কিরকম সাড়া পাচ্ছি, আমি যদি জিজ্ঞেস করি। আমি একটু যদি ফেস্টিভ্যালের দিক থেকে আসার আগে যখন আমরা এই ওয়ার্কশপগুলি করছিলাম সেই সময়টাতে আসি, তাহলে একটা ধারণা পাওয়া যাবে। যখন প্রথমে আমরা এই ঢাকার বাইরে অন্য জায়গাগুলিতে যাওয়া শুরু করলাম, আমরা দেখছি যে যখন প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমরা চাচ্ছি যে থিয়েটারে নিয়ে আসার জন্য, অনেক ক্ষেত্রে অভিভাবকরা প্রথম দিকে ভাবছিল যে তার ছেলে বা মেয়েকে কেন পাঠাবে, এখানে কি হচ্ছে, এখান থেকে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, নাকি এখানে শুধুমাত্র থিয়েটার করা হবে, এরকম অনেক ধরনের প্রশ্ন ছিল। এবং যেটা হয় আসলে পরিবার থেকেও মাঝে মধ্যে আমাদের সমাজের কারণে অনেক বাধা চলে আসে, যে তার ছেলে বা মেয়ে যদি কোনোভাবে প্রতিবন্ধী হয়ে থাকে, যে তাকে সবার সামনে উপস্থাপন করা হবে, এই জিনিসটা কিভাবে তারা নেবে। কিন্তু আমরা যেটা করেছি যে আমরা তখন অভিভাবকদের সাথেও কথা বলেছি, পার্টিসিপেন্টদের সাথেও কথা বলেছি, এবং যখন তারা দেখতে পাচ্ছে যে আমাদের ওয়ার্কশপগুলি করে যে সে নিজেকে প্রকাশটা আরও ভালোভাবে করতে পারছে, তখন দেখেছি যে আগ্রহটা কিন্তু বেড়ে গেছে। আমরা যখন কোভিডের মাঝখানে প্রথম দিকে আর কি ঢাকার বাইরে যেতে পারছি না বা ওয়ার্কশপ করতে পারছি না, আমাদের একটা বড় আতঙ্ক ছিল যে আমরা পরবর্তীতে ওই জায়গাতে ফিরে মানুষগুলোকে আবার পাবো কিনা, তারা কি আবার আসবে কিনা কাজ করতে। এবং সংখ্যাটা কিন্তু খুব একটা বেশি না যে কমেছিল, কিছু মানুষ কমেছে, এটা কোভিডের রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট তাদের হয়তো মাইগ্রেট করতে হয়েছে, সব কিছু হয়েছে। কিন্তু যারা গত এই ডেয়ারের শুরু থেকে ছিল, মেজরিটি কিন্তু আমাদের সাথে একদম শেষ পর্যন্তই ছিল। তো সেটা একটা খুব পজিটিভ জিনিস। এখন যদি আমি আবার ফেস্টিভ্যালের দিকে আসি, আমাদের যখন ফেস্টিভ্যালটা হচ্ছে, প্রোডাকশনগুলি যখন শোকেস করা হচ্ছে, এই থিয়েটারের এইগুলি পারফরমেন্সগুলি, তখন যে রিয়াকশনটা, এবং বাইরে যাওয়ার পর তখন তাদের পরিবারের সদস্যরা বলি বা এখানে তো আসলে একটা বিশাল মিলন মেলা হয়েছে, তো সবার মধ্যে যে একটা রিফ্লেকশন এবং রিয়াকশন, এটা বিশাল বড় একটা ব্যাপার ছিল আমাদের জন্য। মানে এটা আমি মনে করি একটা বড় প্রাপ্তি এবং একটা শিক্ষা, যে এই কাজগুলিকে যে আসলে এগিয়ে নিতে হবে সামনে। যে মানুষজন যখন বিশ্বাস করছে যে এর মাধ্যমে একটা অন্তর্ভুক্তিমূলক এই সমাজ তৈরি হচ্ছে, তখন এটা এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব। আর আমাদের এই সুন্দরমের মতো এরকম আসলে কতগুলো সংগঠন রয়েছে। এটা আমাদের সুন্দরম তো ঢাকায় একটা, আমরা সেন্ট্রালি আমাদের ঢাকা থেকে কন্ট্রোল হচ্ছে, এবং 8টা বিভাগে আমাদের এখন আমরা বলতেছি, যেটা হচ্ছে 8টা বিভাগে 8টা সুন্দরমের হচ্ছে আর কি, আমাদের সংগঠন হচ্ছে। সুন্দরম রাজশাহী, সুন্দরম চট্টগ্রাম, সুন্দরম বরিশাল, সুন্দরম সিলেট, খুলনা,
সবটা 8টা বিভাগে আমরা বিভাগীয় করেছি আর কি। পর্যায়ে করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে সেন্ট্রালাইজড Centralized. সুন্দরম ঢাকা ইজ দ্য মেইন পয়েন্ট, এবং ওখান থেকে হচ্ছে যেহেতু এবার আমরা কমিশন করে এই আরো 7টা প্রজেক্ট নিয়ে আসা গেছে, সো এইটাকে তো আসলে উই ওয়ান্ট টু কিপ ইট আফ্লোট না, মানে এটা তো আমরা রাখতে চাই, আরো এটাতে কাজ করাতে চাই, কারণ নাহলে তো আসলে ইট ডাজন্ট মেক সেন্স যদি মাত্র একটা প্রজেক্টে হয় জিনিসটা। এবং একটা ব্যাপার হচ্ছে যে ব্রিটিশ কাউন্সিল ঢাকা থিয়েটার তো লম্বা সময় ধরে কাজ করে আসছে এটাতে, তো যখন একটা সিঙ্গেল প্রোডাকশনের জন্য কাজ করছি, হ্যাঁ অর্গানাইজেশনগুলির নামটা সেভাবে থাকছে, কিন্তু যখন থিয়েটার করতে যাচ্ছে এবং আমরা জিনিসটাকে নিয়ে একটা দীর্ঘকালীন একটা পরিকল্পনা ভাবছি, তখনই মনে হচ্ছে যে একটি বিশেষ থিয়েটার সংগঠন কেন থাকবে না যারা কিনা সকলকে নিয়ে কাজ করতে পারে। তো সেভাবেই ব্রিটিশ কাউন্সিল ঢাকা থিয়েটার মিলেই সুন্দরমটা তৈরি করেছে। জি, অনেক কিছু আসলে জানবার আছে, আমাদের দর্শকদের জন্য জানবার আছে। আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে শিল্পে সুন্দরের সন্ধান বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আবারও চলে যাই এশা ইউসুফ, আপনার কাছে জানবো যে ট্রেনিংয়ের যে বিষয়টা বললেন, আপনাদেরকে প্রথমে ট্রেনিং করতে হয়েছে, আসলে ওই জায়গাটা কেমন ছিল, ট্রেনিংয়ের প্রসেসটা? আমাদের ট্রেনিংটা তো একটু আগে হয়েছে, বাট মেইন ট্রেনিংটা আসলে রফিকরা করেছে হচ্ছে যখন ওরা জেলা পর্যায়ে, এখানে যখন বিভাগ পর্যায়ে যখন যাওয়া শুরু করলো। আমি মনে করি ট্রেনিং এর ব্যাপারটা রফিক বেটার বলতে পারবে। জি, তাহলে আমি একটু রফিক, পার্টিসিপেন্টসদের আমাদের ট্রেনিং আর পার্টিসিপেন্টদের ট্রেনিং আমরা যা করিয়েছি ওদেরকে, আপনাদেরকে তো আগে শিখতে হয়েছে, তারপরে না আপনারা? হ্যাঁ, আমাদেরকে তো অবভিয়াসলি মানে জেনি একদম হাতে ধরে, আমি বলবো যে মানে যে প্রজেক্টে আমরা প্রথমে কাজ করেছি ডিফারেন্ট রোমিও জুলিয়েট, সেটাতে আসলে আমাদের অনেকটা ডেভেলপমেন্ট এবং ট্রেনিং, এবং কিভাবে দেখেন একজন মানে কি বলবো, মানে এইবল অ্যাক্টরকে হ্যান্ডেল করা, তাদের জন্য তো অনেক দিন ধরে রিহার্সাল করতে হচ্ছে, এবং একজন ধরেন ফিজিক্যালি ডিসেবল অ্যাক্টরকে হ্যান্ডেল করা, এটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। সো এই যে এটা কিন্তু খুব সিম্পল এবং অনেক সেনসিটিভ কিছু জায়গা আছে, এটা তো আসলে শিখতে হবে। এটা তো আসলে আমরা তো অন্যরকম থিয়েটার করি, আমরা তো এখানে অ্যামেচার থিয়েটার করি, সেখানে তো আসলে এই ট্রেনিংগুলো আমাদের কখনোই ছিল না। তো ওইটা যেমন আমি মনে করি যে হাউ টু হ্যান্ডেল অ্যাক্টার্স। আরেকটা হচ্ছে যে যেটা আমরা আসলে ইন্টারভিউর আগে কথা বলছিলাম, যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, মানে যে ভিজুয়ালি এম্পেয়ার্ড অথবা যে ফিজিক্যালি এম্পেয়ার্ড অথবা যে এবল, এই তিনজনের যেন প্রেজেন্সটা অন স্টেজ ইকুয়াল হয়। এই জিনিসটা ইকুয়াল হওয়াটা খুব জরুরি, কারণ নালে এটা ইনক্লুসিভ হবে না। ইনক্লুসিভ মানে হচ্ছে সবার সমান একই জায়গায় অংশগ্রহণ থাকতে হবে, এবং পার্টিসিপেশনটা একদম একরকম থাকতে হবে। সো এই জায়গাটা আমি মনে করি যে ডেফিনেটলি আমরা ট্রেনার হিসাবে আমাদেরকে এই জায়গাটা খুব শক্তভাবে শিখতে হয়েছে। আর ট্রেনিং মানে আফটার ইন দ্য লাস্ট 4 ইয়ার্স, সেটা আমি মনে করি যে রফিক ডেফিনেটলি বেটার বলতে পারবে। যেটা হচ্ছে যে আমরা 4 ধরনের ডিসেবিলিটি নিয়ে কাজ করেছি: বাক শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং হুইল চেয়ার। ফিজিক্যালি চ্যালেঞ্জ, হুইল চেয়ার আসলে কাছাকাছি একই আর কি, তিনটেই বলা চলে। তো এখন যখন আমরা নাটকে কাজ করতে রিহার্সেল বা আমাদের যখন ট্রেনিংগুলো হচ্ছিল, তখন জেনি শিলিজিরা আমাদেরকে বলেছে যে আপনারা একজনের জন্য নাটক করছেন না, এখানে 3 ধরনের ডিসেবিলিটি আছে। এখন আমি একটা গেমস করলাম, ধরেন যেখানে ব্লাইন্ডরা দেখতে পাচ্ছে না, যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন তারা দেখতে পাচ্ছে না, তাহলে ওই গেমসটা এখানে করা যাবে না, কারণ সে বুঝতেছে না, সে শুনতেছে। আর যারা বাকশ্রবণ প্রতিবন্ধী আছেন তারা হচ্ছে দেখতেছে কিন্তু শুনতেছে না, আর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে তারা করতে পারতেছে না। তাহলে আমাদের এমন একটা ছক তৈরি করতে হবে যেটাতে এই 3 জনকে একত্রিত করা যাবে। এইরকম কিছু ছোট ছোট নির্দেশনা ওদের ছিল, জেনিশিলের কাছ থেকে আমরা পেয়েছি, যেটা ট্রেনিংয়ে এবং আমাদের যখন আমরা বাইরের বিভাগগুলোতে কাজ করতে গিয়েছি তখন আমাদের খুব উপকার হয়েছিল। এগুলো আসলে অনেক বড় বড় কথা, মানে ডিটেলসে বলতে গেলে আর কি, সেটা আমাদের জন্য খুব হেল্পফুল হয়েছিল। এবং থিয়েটার ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি বলিস, মানে ফর এক্সাম্পল ধরেন জেনি হচ্ছে শি ইজ ব্রিটিশ, ও ইংলিশ সাইন ল্যাঙ্গুয়েজ বুঝে। সো জেনির সাথে যে আরেকজন জেনি যে ওর ইন্টারপ্রেটার, এরা দুজন তো ইংলিশ, রাইট? আমরা হচ্ছে বাংলার আলাদা সাইন ল্যাঙ্গুয়েজ আছে।
তো যখন আমরা একজন ডেফ পার্টিসিপেন্টের সাথে কমিউনিকেট করতে যাচ্ছি, তো আমি অথবা রফিক যেটা বাংলা বলছি, মানে আমি ধরেন জেনি কিছু একটা বলছে ইংলিশে, সেটাও ও আমাকে বলছে, আমি ইংলিশটা বুঝে নিয়ে আমি এটা বাংলা করছি যখন, তখন বাংলায় যে ইশারা ভাষা করে সেই বাংলা ইশারা ভাষার ইন্টারপ্রেটার হচ্ছে আমার ডেফ পার্টিসিপেন্টকে বোঝাচ্ছে। ও যখন কিছু বলছে, আমার যে ইন্টারপ্রেটার সে আমাকে বলছে, আমি ওটা জেনির ইন্টারপ্রেটারকে বলছি, জেনির ইন্টারপ্রেটার ওটা ইশারা ভাষায় ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ এটা জেনিকে বোঝাচ্ছে। সো এই যে ধরেন এই যে ওয়ে অফ কমিউনিকেশন, এই ওয়ে অফ কমিউনিকেশনটাও তো আমাদেরকে আসলে শিখতে হয়েছে। এটাও তো আসলে আমরা জানতাম না যে এত ঘুরায়ও যে কথা বলা যায় না, মানে একটা কনভারসেশনের মধ্যেই একটা সেন্টেন্সকেই ধরেন 4 জন মিলে আমরা ইন্টারপ্রেট করে দিচ্ছি, এবং এটা এক্সাক্ট হতে হবে, চাইনিজ উইসপারের মতো হলে হবে না যে এখানে একটু ছুটে গেল, ওকে এটা বললাম না, আচ্ছা ঠিক আছে এটা ইম্পর্টেন্ট না, বাট এটা এক্সাক্ট হতে হবে, অর্থটাই বদলে যাবে। হ্যাঁ অর্থটাই তো বদলে যাবে নাহলে। এবং তার সাথে আরেকটু অ্যাড করি যে যখন কিনা আমরা কোভিডের টাইমটাতে যে অনলাইনে যখন আমরা চেষ্টা করছিলাম যে কিছু ভিডিও কন্টেন্ট দিয়ে যে পার্টিসিপেন্টরা যাতে কিছুটা হলো অ্যাক্টিভ থাকতে পারে, থিয়েটার সম্পর্কে জানতে পারে, এবং সে সময়টাতে যখন ইশারা ভাষায়, বাংলা ইশারা ভাষায় আমরা থিয়েটারের ভাষাগুলির প্রতিশব্দ বের করতে গেলাম, তখন যেই চ্যালেঞ্জটা হয়েছিল যে সেই প্রতিশব্দ তো আসলে তৈরি হয়নি। তো সব থেকে ক্লোজেস্ট যে শব্দগুলি বাংলাতে, সেগুলোকে কেমনে থিয়েটার ল্যাঙ্গুয়েজে অ্যাডাপ্ট করা যায় সেগুলো নিয়েও আমাদের কাজ করতে হয়েছে, এবং এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। এশা আপু খুব ভালো মতোই এটা ফেস করেছিল ওই সময়টাতে। আর এই যে চ্যালেঞ্জ, ভীষণ রকমের একটা চ্যালেঞ্জের সাথে জড়িত আছেন আপনাদের মতো যারা কাজ করছেন, এটা তো সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বলি, বা আমরা কেমন আসলে অনুভূতিটা কেমন যে কিছু করতে পারা তাদের জন্য? সৌরদীপ। সেটা বলতে গেলে তো আসলে অনুভূতি তো বলে প্রকাশ করা যাবে না। আমি এটুকুই বলি যে যখন আমাদের উৎসবটা শেষ হয়েছে, উৎসবটা শেষ হওয়ার পর আমার না মাথা অনেকটা সময় ব্ল্যাঙ্ক ছিল যে এত বড় একটা জিনিস আমরা করতে পারলাম এখন, এবং একই সাথে যে এর পরে কি করতে হবে আমাদের। আমার মাথায় এখন ওটাই কাজ করছে যে আজকে এসে যখন আমরা 3 জন একসাথে বসেছি, আমাদের কথা হচ্ছে গিয়ে যে নাটকগুলি যেগুলি তৈরি হয়েছে ফেস্টিভ্যালের মাধ্যমে তো আমরা কিছু মানুষের কাছে পৌঁছে গেছি, কিন্তু এটাকে আরও কীভাবে অ্যাওয়ারনেসটাকে ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে এটাকে আমাদের মূলধারায় আরও ভালোভাবে যুক্ত করা যায় সেগুলো নিয়ে। তো সেটাই যে খুব মানে একদিকে যেরকম পাওয়া, এবং আরেকদিকে মনে হচ্ছে যে আমাদের ঘাড়ে দায়িত্বটা আরও বেড়ে গেল এখন। অবশ্যই আমার কাছে যেটা আমি যদি বলি সেটা হচ্ছে যে অনুভূতিটা যদি বলি, আমি আর সৌরদীপদা 2022 হচ্ছে লন্ডন সাউথ ব্যাংক ফেস্টিভ্যালে গিয়েছিলাম। সেখানে প্রতিবন্ধীদের একটা ফেস্টিভ্যাল হয় আর কি, শুধু নাটক, মিউজিক, অনেক কিছু মিলিয়ে শুধু প্রতিবন্ধীদের একটা ফেস্টিভ্যাল হয়। সেখানে ওদের পারফরমেন্স দেখে আমি প্রত্যেকটা পারফরমেন্স দেখার পর দাদার সাথে কথা বলতাম, দাদা এটা এদের যে কনফিডেন্স, এদের যে পারফরমেন্সের যে পাওয়ার, এইটা আমাদের পারফর্মারদের কীভাবে আমরা ঢুকাবো আর কি। তো আমাদের শো শেষ হওয়ার পরে দাদা আমাকে মঞ্চেই বলতেছে যে রফিক ভাই আমরা সাকসেস, এবং আমাদের ওই যেটা 2022-এ আমরা ওইখানে দেখে আসছি সেটা আমাদের পারফর্মারদের মধ্যে আমরা পেয়েছি, এবং সেটা আসলে আমাকে খুব আনন্দ দিয়েছে যে না আমরা করতে পেরেছি, যে আমাদের পারফর্মারদের ওই লেভেলে নিতে পেরেছি। এবং আপনি বিশ্বাস করুন না, 8টা বিভাগের প্রত্যেকটা ডিজেবল পারফর্মার এত ভালো অভিনয় করে, এত ভালোভাবে ওরা বিষয়গুলো নিয়েছে, এটা আসলে খুব মানে গর্বের বিষয় আমাদের। জি জি। আর এই যে আমরা যদি বলি যে আমাদের আজকের এই বিশেষ চাহিদা সম্পন্ন যারা, তাদেরকে আমরা তো সমাজে সবসময় অবহেলা এবং করুণ চোখেই দেখা হয়ে থাকে, তারা যে শিল্প তারাও নির্মাণ করতে পারছে, তাদের আসলে তাদের উৎফুল্লতা বা তাদের ভালো লাগার জায়গাটা যদি বলি, এটা আপনাদের যেমন বললেন আপনাদের অনুভূতি, তাদের কেমন থাকে? ইউসুফ। আমি যেটা খেয়াল করেছি, ওরা তো আসলে বেসিক্যালি প্রথমত দে আর ভেরি প্রাউড। হ্যাঁ, মানে এই জায়গাতে এসে অ্যাচিভ করা, ন্যাশনাল থিয়েটারের মতো জায়গায় অভিনয় করা, মানে এই জিনিসটা তো আসলে ধরেন 10 বছর আগে বললেও ওরা হয়তো বিশ্বাস করতো না যে এটা পসিবল ওদেরকে দিয়ে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় কি, সবচেয়ে বেশি যেটা জরুরি আমার কাছে যেটা মনে হয়, ওনাদেরকে আরও ওয়েলকাম এবং আরও কমফোর্টেবল করার জন্যে হচ্ছে ওনাদেরকে ইকুয়াল ভাবা, কোনো রকম সিম্প্যাথি অথবা এমপ্যাথি ছাড়া ইকুয়াল ভাবা। আমি অথবা রফিক যখন একটা রিহার্সাল রুমে ওনাদের সাথে ঢুকি, আমি কিন্তু ভাবি না যে আহারেও পারবে না, এটা না দিই ওনার কষ্ট হবে। আমি নিজেকে যেরকম ট্রিট করি, আমি রফিককে যেরকম ট্রিট করি, আমি মানে এনি ডিসেবল পারসন যে আমার সাথে কাজ করবে তাকে আমি সেমভাবে ট্রিট করব। এবং আমার কথা হচ্ছে যে আমার পারফর্মাররা তো অনেক কিছু পারে যেটা আমি পারি না।
রাইট? সো মানে এখানে তো ইকুয়াল আনইকুয়ালের কোনো প্রশ্নই আসে না, এখানে স্কিলের প্রশ্ন আসে। ইদার ইউর গুড অ্যাট ইউর আর্ট অর ইউর নট গুড। সো ওই জায়গা থেকে যে মানে, এবং আমি প্রথম দিনই ওদেরকে রিহার্সালে কি বলছিলাম যে আর্ট ইজ আ ব্রুটাল বিজনেস। তুমি যদি না পারো তাহলে কিন্তু তুমি মঞ্চে উঠবা না, তুমি যদি পারো তুমি মঞ্চে উঠবা। সো এখন কে পারবে কে পারবে না সেটা তো আসলে ডিসেবিলিটি উপরে এটা আসলে ডিপেন্ড করে না। আমি পারতে পারি নাও পারতে পারি, কিন্তু মানে ভিজুয়ালি আই ডোন্ট হ্যাভ এনি ডিসেবিলিটি। সো এটাই হচ্ছে আমার কথা, যে মানে ওনাদেরকে যত আমরা ইকুয়াল হিসাবে ট্রিট করব, এবং এই ফেস্টিভ্যালটাতে কি হচ্ছে, দে ফেল্ট ইকুয়াল, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। যত ইকুয়াল হিসাবে ট্রিট করব আমরা অত বেশি অ্যাজ আ সোসাইটি এনহ্যান্স করব, এবং ওইটাই আমার একটা আসলে ছিল, টার্গেট ছিল, যেটা আমি এটার সাথে কাজ করার পর থেকে মানে ওদেরকে বলতাম, ক্লাসে বলতাম, সেটা হচ্ছে যে দর্শক যখন আপনার নাটকটা বা আপনার অভিনয়টা, পারফরমেন্সটা দেখবে, দর্শক যেন এই মনোভাব নিয়ে না দেখে যে আচ্ছা প্রতিবন্ধী মানুষ আপনারা করেছেন, এটা যাতে না হয়। আপনি ওরা যা করেছে ভালোই করেছে এরকম মানে এই ভাবাটারও কারণে এটা যাতে না হয়। আপনি পারেন, আপনি করতে পারেন, আপনার জায়গাটা আপনাকে স্ট্রং করে দেখিয়ে তারপর আপনার অধিকারটা আদায় করে নিতে হবে। আপনি যে একজন ভালো পারফর্মার সেটা আপনাকে আদায় করে নিতে হবে। না করেছে, ভালো হয়েছে, যা করেছে এইটা আমরা শুনতে চাই না, দেখতেও চাই না। এই জায়গাটাতে আমরা খুব মানে ওদের সাথে আমরা আরো শুনবো। আবারও বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আবারও একটু বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ শিল্পে সুন্দরের সন্ধান, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আমি সৌরদীপ আপনার কাছ থেকে জিজ্ঞেস করব যে এই যে আমাদের সামাজিক পরিবর্তনে ডিসেবল যে এদেরকে নিয়ে যে আপনারা শিল্প উৎসব করলেন, এটার ক্ষেত্রে আমরা সরকারি বেসরকারি পর্যায়ে আর কি সহযোগিতা বা এই ধরনের কোনো বিষয় আসছে কিনা, বা কতটা পাওয়া যাচ্ছে বা যাবে বলে আশ্বস্ত আপনারা? তো আমরা তো এই যে এত বছর ধরে যে কাজ করছি, অবকাঠামোগত পরিবর্তন না হলে তো আসলে কাজ করাটা, মানে যতই আমরা যা কিছু করি, পরিবর্তনটা তো সামাজিকভাবেও আসবে না, সব কিছুর দিক থেকে আসবে না। তো এই জন্য ব্রিটিশ কাউন্সিল ঢাকা থিয়েটার যে কাজগুলি করছে, এর বাইরেও ব্রিটিশ কাউন্সিলের সাথে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি পার্টনার হচ্ছে গিয়ে আইআইডি। তো আমরা এখানে এই আইআইডির মাধ্যমে যেটা চেষ্টা করছি যে আলোচনাগুলি কিভাবে সরকারের উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়, কীভাবে বেসরকারি সংস্থাগুলির সাথে এই করা যায়, কথা বলা যায়। এবং সেজন্য আমরা এর আগে ওই 2019 সাল থেকেই বেশ কিছু পলিসি ডিসকাশনের ব্যবস্থা করে আসছিলাম, যেখানে বিভিন্ন সেক্টর থেকে মানুষজন আসছে, কিভাবে প্রবেশগম্যতা নিয়ে আমরা আরও বেশি কাজ করতে পারি, কোন কোন জায়গাগুলিতে আমাদের এখন লিমিটেশন আছে, এ ধরনের আলোচনা আমরা শুরু করেছিলাম। শিল্পে কোথায় লিমিটেশন আছে সেটার থেকে আমরা টোটাল সামাজিক অবকাঠামোগত যে চ্যালেঞ্জগুলি আছে সেগুলো নিয়ে করছি। তো এবার যখন ফেস্টিভ্যালটা হয়, আমাদের ফেস্টিভ্যালে কিন্তু 3টা সেমিনার পার্ট ছিল, 3টা পলিসি ডিসকাশন। একটি ছিল হচ্ছে গিয়ে প্রবেশগম্যতা বিষয়, অ্যাক্সেস, যেখানে কিনা শুধুমাত্র শিল্পের ক্ষেত্রেই না, ওভারঅল অ্যাক্সেসিবিলিটি নিয়ে আলোচনা করা হয়েছে, সর্বত্র তাদের স্বাভাবিকতা এবং আমাদের এখন পর্যন্ত কোন কোন জায়গাতে কাজ করার সুযোগ আছে, কোন কোন জায়গাতে আরও বেশি নজর দিতে হবে, সেসব বিষয় উঠে এসেছে। আরেকটি বিষয় ছিল রিপ্রেজেন্টেশন, যে আমরা যখন কিনা এই যে কোনো নাটক, সিনেমা এই পর্দায় যখন দেখছি, এবং যখনই কিনা কোনো প্রতিবন্ধী ব্যক্তির চরিত্র আসে, সেখানে দেখা যায় যে যারা কিনা রেগুলার অ্যাক্টর বা অ্যাক্ট্রেসেস, তারাই হয়তো সেই ক্যারেক্টারগুলিকে প্লে করছে। আমরা কেন সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে দেখছি না, অথবা মূলধারাতেই কেন প্রতিবন্ধী ব্যক্তিদের রিপ্রেজেন্টেশন এতটা কম, সেগুলো নিয়েও একটা আলোচনা আমাদের ছিল। এবং একদম সবশেষ যেটা ছিল, যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিং। যে শিল্পের ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল লম্বা সময় ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের এই ধরনের কাজে সাপোর্ট করে আসছে, কিন্তু ব্রিটিশ কাউন্সিল একটা অর্গানাইজেশন। বাংলাদেশে তো প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা তুলনামূলক অনেক আছে, এবং শিল্প অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে সেখানে ফান্ডিংটাও বাড়াতে হবে। তো সাংস্কৃতিক মন্ত্রণালয় বলি বা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি বলি অথবা অর্থ মন্ত্রণালয় বলি, কিভাবে তাদেরকে আরও বেশি ইনক্লুড করে এসব কাজ করা যায়, এবং সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠানগুলি আছে তারা কিভাবে ফান্ডিংয়ে কাজ করতে পারে, তো সে নিয়েও একটা আলোচনা ছিল। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেগুলি নিয়ে আমরা আরও সামনে কাজ করতে চাচ্ছি, যে কিভাবে একটা সলিউশনের পথ খুঁজে বের করতে হবে। হয়তো একদিনে জিনিসটা কখনোই হবে না, যে আমি একটা রাউন্ড টেবল শেষ করলাম, বের হয়ে গেলাম, সব হয়ে যাবে। জিনিসটাকে কন্টিনিউয়াস পুশ করতে হবে। জি, একদমই তাই। এসে ইউসুফ, আপনি তো নিজে ওটিটির সঙ্গে যুক্ত আছেন, আপনি একজন প্রযোজক, তো সেক্ষেত্রে আপনার কোনো ভাবনা রয়েছে কিনা এদেরকে কাজে লাগিয়ে? আমি আসলে মানে থিয়েটারটা করতে তো আসলে পছন্দ করি সবচেয়ে বেশি, আমি মনে করি। সো
আমি মানে যখনই আমি ডিসেবিলিটি থিয়েটার আমি এই জায়গাটাতেই কাজ করতে চাই, কারণ আমার অনেক বেশি এক্সপেরিমেন্টাল কাজ তাহলে আমি আসলে থিয়েটারের থ্রুতে করতে পারি আমার কাছে মনে হয়। when it comes to OTT or when it comes to film definitely খুবই এক্সপেন্সিভ একটা মিডিয়াম, সো এটা আমরা আসলে এটা একটা লং টার্ম হ্যাঁ আমি মনে করি যে একটা লং টার্মে একটা ডাউন দ্য রোড 5 বছর 10 বছর পর আমরা উই শুড মেক আ ফিল্ম, নট জাস্ট ডকুমেন্টারি অর ডকুফিকশন বাট আ প্রপার ফিল্ম যেখানে আমরা আসলে অ্যাড্রেস করতে পারবো বিভিন্ন ডিসেবিলিটি সৌরদীপ যেটা বলছিলেন যে তারাই কেন না অভিনয় করতে পারছে। এন্ড আমি মনে করি যে মেইন স্ট্রিমে ডেফিনেটলি আমি আপনাকে এখনই বলছি আপনি নেক্সট 5 ইয়ার্সে দেখবেন মেইন স্ট্রিমে ডেফিনেটলি ডিসেবল অ্যাক্টরসরা ইন দ্য নেক্সট 5 ইয়ার্স ইউ উইল সি দেম। when it comes to এই যে দেখেন যখনই আমরা ওটিটি অথবা ফিল্ম নিয়ে কথা বলি দ্যাটস আ বিজনেস, অ্যান্ড when it comes to that সো এটা আসলে অনেক বেশি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, কারণ আমাদের কিছু খুবই টিপিক্যাল স্টেরিওটিপিক্যাল কিছু রেপ্রেজেন্টেশন আছে ডিসেবল পিপলদের অথবা এনিবডি হুজ ডিফারেন্ট ফ্রম নর্মাল, তো ওই জায়গাগুলোকে খুব কেয়ারফুলি করে তারপরে আসলে আমাদের ওদিকে আগাতে হবে। সো ওর জন্য আমি এখনো মনে করি যে থিয়েটারে একটা বিশাল স্ট্যাবলিশমেন্টের একটা জায়গা আছে, সেখান থেকে ওটাকে বেস করে ওটাকে ফাউন্ডেশন করে দেন উই শুড গো ফর বিগার ইনভেস্টমেন্টস। রফিকুল ইসলাম, আপনি বলছিলেন যে ঢাকার বাইরে এবং সামগ্রিকভাবে সমগ্র দেশেই যেন করা যায়, সেটার আসলে কি ধরনের ভাবছেন? না, আমাদের ভাবনাটা প্রথমে ছিল হচ্ছে আমরা তো 8টা বিভাগে করেছি, তখনও ভেবেছিলাম যে আমরা বিভাগীয় পর্যায়ে যদি আমরা এটা এস্টাবলিশ করতে পারি, এই যারা আমাদের এই 3 বছর আমাদের সাথে কাজ করেছে প্রতিবন্ধী ব্যক্তিরা আছেন, তারা তো এখন মোটামুটি নাটক সম্পর্কে এবং থিয়েটার সম্পর্কে মোটামুটি তাদের একটা ভালো ধারণা হয়েছে, ওইভাবে আমরা তাদেরকে গড়েছি এবং চাচ্ছি যেন এটা বিভাগীয় পর্যায় থেকে জেলা পর্যায়ে চলে যায়। কারণ হচ্ছে একটা জেলা পর্যায়ে যারা আছে তারা বিভাগে আসা তাদের জন্য অনেক কষ্টের, হয়তো আমাদের প্রত্যেকটা বিভাগে যারা আছে তারা হয়তো ম্যাক্সিমাম হচ্ছে ওই বিভাগীয় শহর থেকে এসেছে, তো জেলা পর্যায়ে থেকে আসেনি। তো আমরা চাচ্ছি যেন জেলা পর্যায়টা ছড়িয়ে দিতে, জেলা পর্যায়ে যখন যাবে তখন ওই জেলার মানুষগুলো, ওই জেলার যারা প্রতিবন্ধী ব্যক্তিরা আছেন তারা সহজে আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং তাদের যে ভিতরে যে সুপ্ত প্রতিভাটা আছে সেটা যেন তারা বের করে নিয়ে আসতে পারে। এটার সঙ্গে যুক্ত হওয়ার জন্য কি তাদের মানে কোনো রকমের ক্রাইটেরিয়া রয়েছে কিনা যে এরা যুক্ত হতে পারবে? না, আমাদের সেরকম কোনো ক্রাইটেরিয়া নাই। আমরা 4 ধরনের ডিসেবিলিটি নিয়ে কাজ করছি, এইরকম 4 ধরনের যারা ডিসেবিলিটি বা প্রতিবন্ধী ব্যক্তি আছেন তারাই আমাদের সাথে কাজ করতে পারবে। জি, সৌরদীপ, আসলে এরা কতটা অর্থনৈতিকভাবে কোনো বেনিফিটেড হচ্ছে কিনা আমি বিষয়টা একটু জানতে চাই। আমরা সবসময় চেষ্টা করেছি যে যখনই মানে যে কোনো শিল্প মাধ্যমে কাজ করি সবাইকে কিছু না কিছু একটা অনারারিয়াম দিতে, এবং এই প্রজেক্টটাও ব্যতিক্রম কিছু না। আমাদের প্রত্যেকটা পার্টিসিপেন্ট এই প্রজেক্ট থেকে কিছু না কিছু হলেও পয়সা পেয়েছে এবং তাদের যত যাতায়াত খরচ আছে আমরা আগেও যখনই করতাম এই সম্পূর্ণটাই আমরা বের করেছি, এবং এখনও পারফরমেন্সের পর্যায়ে একটা থিয়েটারে যেরকম আমরা একটা অনারারিয়াম দিয়ে থাকি ঠিক সেটাই এদের সাথে কন্টিনিউ করা হচ্ছে। বাহ, চমৎকার। আর এই যে আমরা কিছুদিন আগে আমাদের একটি বিষয়ে উত্থাপন হলো যে টেলিভিশনের মধ্যে দিয়ে মঞ্চ বা থিয়েটারকে এগিয়ে আনা, এই ধরনের, তাহলে এই স্পেশাল এদের জন্য এটা ভাবা হবে কিনা, ডিজিটালাইজড বা আমরা যদি বলি টেলিভিশন কেন্দ্রিক, মিডিয়া কেন্দ্রিক এসেছো মানে মিডিয়া কেন্দ্রিক বলতে চাচ্ছেন হচ্ছে যে আমরা কি আমাদের আমাদের নর্মাল থিয়েটারটাই আসলে অরিজিনাল যে আমাদের মেইন স্ট্রিমের থিয়েটার সেটাকেই আমাদের টেলিভিশন কেন্দ্রিক করার একটা প্ল্যান চলছিল, সেটাকে আমরা এটা ডিসেবিলিটিদের এদেরকে কবে আমরা আনতে পারবো কিনা বা ওইটাই আমাদের আসলে কতটা ফলপ্রসূ হবে? আচ্ছা, আমার কাছে মনে হয় যে থিয়েটারটা আসলে হলে এসে দেখাটাই বেটার, বিকজ থিয়েটার ইজ ভেরি পার্সোনাল না, এটা মিউজিয়ামে গিয়ে পেইন্টিং দেখার মতো আর কি, ধরেন ওটা আসলে আপনি স্ক্রিনে দেখলে কতটা আসলে ফিল করবেন। তো আর আরেকটা যেটা আমার এক্সপিরিয়েন্সে বলে, আমি আই থিঙ্ক রফিক এগ্রি করবে, সেটা হচ্ছে থিয়েটারকে যখনই আপনি 3 ক্যামেরায় বন্দি করবেন না অসম্ভব বোরিং লাগে দেখতে আর কি। হ্যাঁ, মানে একদম ভালো লাগে না, কারণ আপনি আপনার চোখে যে লাইটটা, যে শেডটা, যে অভিনয়টা, যে ইমোশনটা আপনি যেটা ইন পারসন ফিল করছেন, থিয়েটারে তো বলাই হয় দ্বিমুখী ত্রিমুখী যে সংযোগটা দর্শক আর অ্যাক্টরস এর মধ্যে, এইটা আসলে স্ক্রিনে কোনোভাবেই এটা আসলে ডুপ্লিকেট করা যায় না। সো ওই জায়গা থেকে আমি বলবো যে থিয়েটারটা আসলে আমি মনে করি যে যদি ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ দিস এবং আমরা এটা কন্টিনিউ করে যেতে চাই, এটা আসলেই একদমই ফেস টু ফেস
হওয়াটাই- এন্টারটেইনমেন্ট মানে প্রেজেন্টেশনে যাওয়া বেটার। জি, ব্রিটিশ কাউন্সিল আর কি কি ধরনের আসলে ডিসেবল পিপল ছাড়াও আমাদের আজকে যেহেতু শ্রমিক দিবস, আমি একটু সেই প্রসঙ্গে একটু বলি যে শ্রমিকদের নিয়ে বা এই ধরনের কোনো কিছু ভাবছে কিনা? আমরা এখনো মানে মূলত তো আমি তো আর্টের মানুষ আর কি, তো আমি সেখান থেকেই বলতে পারি যে আমাদের যখনই কিনা আমাদের একটা পলিসি আছে ইডিআই, ইকুয়ালিটি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। আমরা সমতার কথা চিন্তা করি, আমরা কখনো কাউকে বাদ দিয়ে কোনো অংশে কাজ করতে চাই না। তো সেক্ষেত্রে আমাদের মধ্যে যে হায়ারার্কিক্যাল যে ব্যাপার স্যাপারগুলি সেগুলিকে আমরা চেষ্টা করি যতটা সম্ভব দমিয়ে রেখে কাজগুলোর দিকে এগিয়ে নিয়ে যেতে। তো কর্মীদের নিয়ে কাজ করার ব্যাপারটা মানে যদি আমি অন্য সকল ইসে চিন্তা করি যে আর্টের ক্ষেত্রে আমরা সবার জন্য উন্মুক্ত। আমাদের এখনও কাজ মানে বাংলাদেশের যে পরিমাণ ফাইন্যান্সিং এবং যা কিছু আছে, তো সেক্ষেত্রে আমাদের এখনও প্রজেক্ট নির্ভর কাজই বেশি হয়। তো আমরা ডিফারেন্ট মিডিয়ামে কাজ করি এবং সেই মিডিয়ামগুলিতে যারা যারা কাজ করতে আগ্রহী এবং যারা যারা সেখানের জন্য সুটেবল হচ্ছে, নো ম্যাটার হোয়াট ব্যাকগ্রাউন্ড দে কাম ফ্রম, আমরা তাদেরকে নিয়েই কাজ করে এগিয়ে যেতে চাই। তো সেভাবেই আমাদের কাজগুলো সেভাবেই হয়ে যাচ্ছে। আমাদের যদি শুধুমাত্র এই যে ইনক্লুসিভ থিয়েটারের কথাটাই চিন্তা করি, এখানে কিন্তু মানে কত ধরনের কত প্রফেশনের যে মানুষ আছে, তো সেটা বললে শেষ হবে না। তো এটাই আসলে তারা যুক্ত হওয়ার জন্য আমি যেটা রফিকুল ইসলামকেও জিজ্ঞেস করলাম, এই ধরনের কোনো আছে কিনা যে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যুক্ত হবে, যারা আর কি করতে চায় সবসময় এই চর্চার সঙ্গে থাকতে চায়, তারা কিভাবে এটার জন্য সার্কুলার দেয়া বা এই ধরনের কোনো প্রসেসিং কি করা হয়? কিছুটা সীমাবদ্ধতা আছে, এটা আমি স্বীকার করব, কারণ স্বাভাবিকভাবে যেহেতু ফান্ডেরও একটা ব্যাপার থাকে যে আমরা যখন যে প্রজেক্টটাকে প্রায়োরিটাইজ করি সে সময় দেখা যায় যে হ্যাঁ আমাদের ওপেন কল থাকে, সে সময় অ্যাপ্লাই করে তারপরে সে কাজে এক একটা তো আসলে এক এক ধরনের, কোনোটা গ্রুপ নির্ভর কাজ, কোনোটা ইন্ডিভিজুয়াল কাজ, তো সেভাবে করেই আমরা জিনিসটাকে প্রচার করে থাকি। যেরকম এই ডিসেবিলিটি থিয়েটারের জন্য সুন্দরম করার উদ্দেশ্যটাই হচ্ছে গিয়ে এ কারণে যে যাতে আমরা অন্তত যে কয় ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কাজ করতে এখনও স্কিলড, কারণ এর বাইরেও কিন্তু আরও অনেক ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা আছে, কিন্তু আমরা নিজেরা এখনও সেটার জন্য স্কিলড না প্রপারলি। তো সেজন্য দেখা যাচ্ছে যে আমরা চাইলেও হয়তো কাজ করতে পারছি না, হয়তো ভবিষ্যতে হবে, আমাদের সেই ইচ্ছা আছে, কিন্তু এখন পর্যন্ত ওই সীমাবদ্ধতার জায়গাটার থেকে যতটুকু করতে পারি সেজন্যই কিন্তু সুন্দরম তৈরি হয়েছে, যাতে সবাই সেখানে আসতে পারে, আমাদের সাথে কথা বলতে পারে, যাদের আগ্রহ আছে তারা এই কাজগুলোকে নিয়ে একসাথে আমরা এগোতে পারি। আবারও একটু বিরতি নিয়ে আসছি, কথা শুনবো আমরা। দর্শক, আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠান। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এশা ইউসুফ আপনার কাছ থেকে জিজ্ঞেস করবো যে নির্দেশনার জায়গায় কেমন মনে হয়েছে তাদের সঙ্গে যখন কাজ করলেন? আমাদের দুজন একসাথে অবভিয়াসলি দিয়েছি। আমি মানে রিহার্সাল রুমে আমি ভীষণ রাগি আর কি। হ্যাঁ, সো আমি যেটা বললাম না যে আমি আসলে ইকুয়ালি যেহেতু ট্রিট করি, সো ওই জায়গা থেকে আমি মনে করি যে আমার রাগারাগিটা একটু পে অফ করছে। সেটা হচ্ছে যে আমাদের যে ঢাকা টিমের যে ডিসিপ্লিন এবং যে কনসেন্ট্রেশন, এইটা আসলে খুব হেল্প করছে যেদিন আমরা শো করতে গেলাম। এছাড়া আমি বলবো যে কয়েকজন অ্যাক্টর আছে আমাদের সাথে অনেক দিন ধরে কাজ করছে, একদম রোমিও জুলিয়েটের টাইম থেকে, অলমোস্ট 10 ইয়ার্স আর কি। ওদের যেমন রিসিভিং ক্ষমতাটা অনেক বেশি, সো এটা আগেই আমাদেরকে কিন্তু মেনেই তারপরে আমাকে রফিককে রিহার্সাল রুমে ঢুকতে হয় যে বিকজ অফ দ্য সোসাইটাল প্রেশার, সোসাইটাল যে কন্ডিশনিংটা, এটার জন্য তো ডিসেবলদেরকে আসলে আমরা অনেক কিছু পড়তে দেই নাই, করতে দেই নাই, এবং এই পুরো কমিউনিটিটা তো আসলে একদমই মানে ধরেন বঞ্চিত যেটা আমরা বলি। তো ওনাদেরকে কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝিয়ে করাতে হয়। সো ইভেন ধরেন একজন ডিসেবল যখন নিজের কথা বলছে, আমাদের যেটা স্টেটমেন্ট থিয়েটার ছিল ওখানে, সে নিজের কথা বলছে কিন্তু ও আসলে বুঝতে পারছে না, ও বিশ্বাস করতে পারছে না কথাটা। তো সেটা কিন্তু তখন রফিককে ভেঙে এটা যে তোমার কথা তুমি কি বুঝতে পারছো, এটা যে তোমার কথাটা, ও হ্যাঁ ভাইয়া তাই তো, তখন গিয়ে ধরেন রিয়েলাইজেশনটা হওয়া। সো এই জিনিসগুলো যেমন ইটস আ রেগুলার প্রসেস। আপনি যখনই যাবেন একটা স্ক্রিপ্ট নিয়ে, একটা আইডিয়া নিয়ে, যখনই একটা ডিসেবল আর্টিস্টদের সাথে কাজ করতে যাবেন, প্রথমেই আপনাকে কিছু জিনিস ভেঙে নিতে হবে। যেটা ধরেন আপনিও বলছিলেন আপনিও থিয়েটারের, সো যেমন ধরেন আমরা যারা থিয়েটারের, আমাদের কিন্তু খুব একটা বেশি ধরনের যে ও ছেলে আমি মেয়ে, এই যে পুরো জিনিসটা, এগুলো কিন্তু যখন আমরা পারফর্ম করি তখন কিন্তু একদমই এই জিনিসগুলো থাকে না আমাদের মধ্যে। সে এই সেন্সগুলো যেমন ওনাদের মধ্যে অনেক বেশি, অনেক প্রোটেক্টিভ অ্যাবাউট দেমসেলভস, অ্যাবাউট দেয়ার আইডেন্টিটি, গায়ে হাত দিলে রেগে যেত প্রথম দিকে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা ভেঙে আজকে এই জায়গায় নিয়ে আসছি, যখন ধরেন
20টা ছেলে মেয়ে সবাই সবাইকে ধরে পারফরমেন্স করতেছে। সো ইটস অ্যাবাউট টাইম, বুঝছেন আপু, মানে ইটস অ্যাবাউট টাইম, ইটস অ্যাবাউট পেশেন্স। আমার পেশেন্স কম, ওর পেশেন্স বেশি, সো আমরা ব্যালেন্স আউট করছি দুইজনকে। জি, আমরা যে এই যে উৎসবে নাটকগুলো দেখলাম সেগুলো কি সব মানে নিয়মিত প্রচার করা হবে, মানে প্রদর্শিত হবে কিনা, সেটা আমাদের ঢাকা শহরেই হোক বা জেলাগুলোতে হোক? আমাদের একটা টার্গেট আছে, সেটা হচ্ছে যে আমরা এখন যেটা করব আর কি, এই নেক্সট মান্থ থেকে বিভাগীয় পর্যায়ে 3টা বিভাগ একসাথে করব, সেইখানে একটা ফেস্টিভ্যাল করব। হয়তো চট্টগ্রাম, সিলেট, ঢাকা মিলে চিটাগাং একটা ফেস্টিভ্যাল করব, বরিশাল, খুলনা, রাজশাহী মিলে একটা করব, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, এরকম তিনটা করে করে আমাদের আপাতত নেক্সট 2-1 মান্থের মধ্যেই আর কি আমাদের একটা টার্গেট আছে, আমরা একটা বিভাগীয় পর্যায়ে ফেস্টিভ্যাল করার। জি, আমরা আসলে দর্শকের উৎসাহটা কেমন দেখেছি, দর্শক কি পরিমাণ ছিল? দর্শকের উৎসাহ তো আমরা আসলে কল্পনা করতে পারিনি এইভাবে দর্শক হবে এবং এত পরিমাণ মানুষ এটাকে সাপোর্ট করবে। অ্যামেজিং রেসপন্স। হ্যাঁ, মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে দর্শক, হল তো ফুল ছিল, বাইরে দাঁড়িয়ে ছিল নাটক দেখার জন্য। আমরা তো আসন সংখ্যার বেশি বসাতে পারবো না, দিতেও পারবো না বসার জন্য। এইটা আসলে খুবই আমাদেরকে উৎসাহ করেছে, যা সামনে আরও ভালো ভালো কাজ করতে হবে করার জন্য আর কি। এদের পারফরমেন্স দেখার জন্য যে ঢাকা শহরে এত দর্শক আছে, এইটা আসলে অকল্পনীয়। জি, সুরদীপ, আপনার এই যে আমাদের তো এটা এক ধরনের সচেতনতাও, আমরা সচেতন করছি মানুষকে। আমরা দেখলাম যে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী এসেছিলেন, আসলে কিরকম আস্থার জায়গাটা পাওয়া গেল তাদের দিক থেকে যে পরবর্তীতে চালিয়ে নেওয়ার জন্য, এটা কি মনে হয়েছে? তো মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী এসেছিলেন, মাননীয় সংস্কৃতি মন্ত্রী এসেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও একটি বাণী দিয়েছেন আমাদের ফেস্টিভ্যালের জন্য। তো সেখান থেকে আমরা দেখছি যে গভর্নমেন্ট থেকে কিন্তু খুব পজিটিভ একটা রেসপন্স অলরেডি আসা শুরু করেছে। এখন মানে কেবল তো ফেস্টিভ্যালটা শেষ হলো এবং এটা রফিক ভাই যেটা বলছিলেন যে আমরা নিজেরা আসলে কল্পনা করিনি যে মানে প্রত্যেকটা শোয়ে এভাবে মানুষ এই চাপটা আমাদের সামলাতে হবে, যে পরে মানুষকে ঢোকার জায়গা দিতে পারছি না, বাইরের মানুষজন দাঁড়িয়ে আছে, আমাদেরকে বলছে যে বসা লাগবে না, আমি জাস্ট দাঁড়িয়ে দেখি জিনিসটা। তার সাথে আমার তো মনে হয় নিয়মিত তাহলে প্রদর্শনীগুলো করা যায়। আমরা আস্তে আস্তে এটাকে নিয়মিত প্রদর্শনী কিভাবে করা যায় সেই জিনিসটাও আমাদের ভাবতে হবে যে কিভাবে এগিয়ে নিতে পারি। এবং মানে একটা ব্যাপার হচ্ছে কি যে থিয়েটার তো একটা মাধ্যম যেটা কিনা অ্যাওয়ারনেসটাকে তৈরি করতে পারে। আমরা তো সে কারণেই এই কাজটাকে করছি, যাতে এটা শুধু পারফর্মিং আর্টস অথবা জাস্ট একটা বিনোদন হিসাবে না থেকে বরং জিনিসটা মানুষের মধ্যে যে আমাদের নিজেদের মধ্যে যে পরিবর্তনটা তৈরি করে সেটার জন্য এই ভূমিকা রাখতে পারে। সেই হিসাবেই কিভাবে কাজ করা যায় সেটাকে আমরা চিন্তা করব। আমি নিজেই যেরকম বলি যে 10 বছর আগে সৌরদীপ আর এখনকার সৌরদীপের মধ্যে বিস্তর ফারাক এই কাজ করতে করতেই। তো সে পরিবর্তনটাই যাতে সমাজে আসে সেজন্য সরকারি বেসরকারি সবভাবেই কাজ করাটা নিয়ে মানে কিভাবে করতে হবে অবশ্যই সবার মিলিয়ে এগিয়ে যেতে হবে। আর আমাদের আসলে আগামী যদি পরিকল্পনা জিজ্ঞেস করি সুরদীপ এবং এসে আপনাদের কাছে, যেহেতু ঢাকা থিয়েটার এবং ব্রিটিশ কাউন্সিল মিলেই করছে, একটু ছোট করে, আমাদের সময় কম একদমই। ব্রিটিশ কাউন্সিল তো আসলে সবসময় সমাজে সচেতনতামূলক এবং আর্টসের দিক থেকে বরাবরই একটি বড় ভূমিকা রেখে আসার চেষ্টা করে আসছে বাংলাদেশে। তো আমাদের আগামীতেও পরিকল্পনা আছে যে কিভাবে আমাদের এই ফেস্টিভ্যালের যে সাফল্যটা, আমি সাফল্যই বলবো, এত মানুষ এসেছে এবং এত বড় একটা রেসপন্স আমরা পেয়েছি, হ্যাঁ, তো সেই জায়গাটার থেকে কিভাবে এটাকে পরবর্তীতে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে আমরা এটাকে মানুষের মাঝে আরো বেশি করে ছড়িয়ে দিতে পারি, সেজন্য আবার ড্রয়িং বোর্ডে আমাদের বসতে হবে যে জিনিসটা কিভাবে করলে জিনিসটা আসলেই এফেক্টিভ কিছু একটা হয়, আমরা সেদিকে কাজ করব। একই সাথে ঢাকা থিয়েটার তো আমাদের দীর্ঘকালীন পার্টনার, এশা আপু আমার বড় বোনের মতোই একদম। তো আমরা তো এভাবে প্রতিদিন আমাদের যখনই দেখা আমাদের কিন্তু এগুলো নিয়ে গল্প হচ্ছে যে কিভাবে এটাকে আরো বেটার করা যায়, কিভাবে জিনিসটাকে এমন করা যায় যাতে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। আমি এখন যখন এই যে আজকে সকালবেলা যখন কথা বলছি, একটা ফোন এলো, তখন কথা বলছি, সে সময় আমি দেখতে পাচ্ছি যে ফেস্টিভ্যালের খবরটা আস্তে আস্তে দেশের বাইরে ছড়িয়ে গেছে এবং সেটার অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা, যে ভিয়েতনাম থেকে একজন আমাকে ফোন করে বলছে আমাদের ব্রিটিশ কাউন্সিল আর্টসের, যে এরকম বিশাল একটা জিনিস বাংলাদেশে হয়ে গেছে, যে এটা কিভাবে কাজ করা যায়। তো এই জিনিসগুলি তো উৎসাহ দেয় এবং কিভাবে ছড়িয়ে দেওয়া যায় আর কি। আমিও মনে করি যে আমাদের ডেফিনেটলি, যেহেতু ঢাকা থিয়েটারের খুব স্ট্রং একটা জায়গা হচ্ছে গ্রাম থিয়েটার, এবং আমি মনে করি যে আমাদের গ্রাম থিয়েটারকে ইউজ করে, এবং ব্রিটিশ কাউন্সিল obviously we've been partners for so long, you know, and we like working with each other, which is
a very important thing I feel. So এই আমাদের এই স্ট্রং এই জায়গাটাকে ইউজ করে আরো বেটার প্ল্যানিং এবং কংক্রিট প্ল্যানিং এর দিকে যাওয়া উচিত, যে আমাদের একটা 5-year প্ল্যান, একটা 10-year প্ল্যান, এরকম করে আমাদের কিছু ব্লুপ্রিন্ট আসলে এখন রেডি করতে হবে। মাত্র একটা ফেস্টিভ্যাল শেষ করলাম, সো আমরা সবাই একটুখানি এখনো টায়ার্ড, এখনো হিসাব মিলাচ্ছি, এই জিনিসগুলো চলছে। বাট আই ফিল দ্যাট উইদিন দ্য নেক্সট ফিউ উইকস আমাদেরকে একটু বসে আরও কিভাবে ইনক্লুসিভ করা যায়, আরও অ্যাক্সেস কিভাবে বাড়ানো যায়, আরও হয়তো এবারের ফেস্টিভ্যালে ইন্ডিয়া থেকে একটা টিম এসছে, হয়তো নেক্সট টাইম আমরা অন্য জায়গা থেকে আরও যোগাযোগ করে অন্য মানুষদেরকে যদি আমরা আনতে পারি। তো এই জিনিসগুলো আসলে সবই হচ্ছে এখন আবার প্ল্যানিংয়ে ঢুকে যেতে হবে আমাদেরকে, নাহলে এটা আসলে আগানো সম্ভব হবে না। জি, অসংখ্য ধন্যবাদ তিনজনকে আমাদের সাথে আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, এতক্ষণ সাথে ছিলেন। আমাদের আসলে সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। সকলে ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি।